সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কি কি সুবিধা মিলবে কৃষক কার্ডে, আবেদন করতে যা লাগবে। এদিকে চা বিক্রেতার বাড়িতে মিলল ১২২ লিটার ডিজেল। অপরদিকে দোকান রেস্তোরাঁ ডিল না দিতে ইরানি হামলার সাইরেনের অপেক্ষায় থাকেন কিছু ইসরায়েলি। আরও থাকছে বিএনপির ৬ জনকে কোপালো ছাত্রলীগ। এবং সবশেষে থাকছে পাটুরিয়ায় মাঝ নদীতে ফেরিতে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। কি কি সুবিধা মিলবে কৃষক কার্ডে, আবেদন করতে যা লাগবে। দেশের কৃষিখাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কৃষকদের সরাসরি সরকারি সহায়তার আওতায় আনতে কৃষক কার্ড চালু করছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ২১,০১৪ জন কৃষক এই সুবিধার আওতায় আসছেন। আগামী ১ বৈশাখ ১৪ এপ্রিল এই যুগান্তকারী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পের বিস্তারিত। প্রথম ধাপে ৮টি বিভাগের ১১টি উপজেলার ১১টি ব্লকে এই কার্যক্রম শুরু হচ্ছে। এর জন্য মোট ৮,৩৪,১০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৪ বছরের মধ্যে দেশের ১,৬৫,০০,০০০ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকরা যে 10টি প্রধান সুবিধা পাবেন। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে একজন কৃষক 10 ধরনের বিশেষ সুবিধা ভোগ করবেন। ১. সরাসরি আর্থিক অনুদান। ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সরাসরি ২,৫০০ টাকা হারে অনুদান পাবেন। ২. সাশ্রয়ী উপকরণ। ন্যায্য মূল্যে উন্নত মানের বীজ, সার ও কীটনাশক সংগ্রহ। ৩. ভর্তুকি ও প্রণোদনা। সরকারি সকল কৃষি প্রণোদনা সরাসরি কার্ডের মাধ্যমে প্রাপ্তি। ৪. সহজ ঋণ সুবিধা। নামমাত্র সুদে ও সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণ। ৫. সেচ সুবিধা। সাশ্রয়ী মূল্যে সেচের পানি ও বিদ্যুৎ সুবিধা। ৬. কৃষি বীমা। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বীমা সুবিধা। ৭. পণ্যের ন্যায্য মূল্য। মধ্যস্থভোগী ছাড়াই সরাসরি সরকারি কেন্দ্রে পণ্য বিক্রির সুযোগ। ৮. প্রশিক্ষণ। আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর বিশেষ প্রশিক্ষণ। ৯. পরামর্শ সেবা। ফসলের রোগবালাই দমন ও পরিচর্যার ডিজিটাল পরামর্শ। ১০. আবহাওয়ার পূর্বাভাস। সঠিক সময়ে চাষাবাদের জন্য আগাম আবহাওয়ার তথ্য। স্বচ্ছতা নিশ্চিত করবে ডেবিট কার্ড ব্যবস্থা। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান জানিয়েছেন, প্রতিটি তালিকাভুক্ত কৃষকের নামে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হবে এবং একটি ডেবিট কার্ড দেওয়া হবে। নির্দিষ্ট ব্যয়। কার্ডে থাকা সরকারি অনুদানের টাকা কেবল নিবন্ধিত ডিলারের কাছে পস মেশিনের মাধ্যমে কৃষি উপকরণ কিনতেই ব্যয় করা যাবে। এতে টাকা অন্য খাতে অপচয় হওয়ার সুযোগ থাকবে না। ব্যক্তিগত সঞ্চয়। কৃষক চাইলে এই কার্ডে নিজের টাকা জমা রাখতে পারবেন এবং তা সাধারণ ডেবিট কার্ডের মতো ব্যবহার করতে পারবেন। এতে গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার ঘটবে। প্রথম ধাপে যেসব উপজেলার কৃষকরা কার্ড পাচ্ছেন: পঞ্চগড় সদর, বগুড়ার শিবগঞ্জ, টাঙ্গাইল সদর, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকূপ, পিরোজপুরের নেসারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর এবং মৌলভীবাজারের জুড়ি। কৃষক কার্ডের জন্য আবেদন করতে বা নিবন্ধিত হতে সাধারণত যে সকল নথিপত্র এবং তথ্যের প্রয়োজন হবে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। ১. জাতীয় পরিচয়পত্র এনআইডি। আবেদনকারীর আসল এনআইডি কার্ড এবং এর একটি ফটোকপি। পাসপোর্ট সাইজের ছবি। সাম্প্রতিক তোলা ২ থেকে ৩ কপি রঙিন ছবি। মোবাইল নম্বর। আবেদনকারীর নিজের নামে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর ব্যাংকিং অ্যালার্ট ও ওটিপি পাওয়ার জন্য। জমির তথ্য। নিজস্ব জমি হলে খতিয়ান বা পর্চার কপি এবং সর্বশেষ দাখিলা ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ। বর্গা চাষি হলে সংশ্লিষ্ট জমির মালিকের সম্মতিপত্র অথবা স্থানীয় মেম্বার বা কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র। ব্যাংক অ্যাকাউন্ট খোলার তথ্য। যেহেতু সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে, তাই নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং ১ কপি ছবি প্রয়োজন হতে পারে। প্রত্যয়নপত্র।
আপনি যে একজন প্রকৃত কৃষক, ভূমিহীন, প্রান্তিক বা ক্ষুদ্র, তার প্রমাণস্বরূপ লোকাল কৃষি ব্লক সুপারভাইজার বা উপসহকারী কৃষি কর্মকর্তার সত্যায়ন নিতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সাধারণত আপনার এলাকার সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা বিএস এর তত্ত্বাবধানে সম্পন্ন হবে। তিনি আপনার তথ্য যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করবেন। এদিকে চা বিক্রেতার বাড়িতে মিলল ১২২ লিটার ডিজেল। মাগুরার শ্রীপুরে এক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়িতে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, দোরাননগর গ্রামের চা বিক্রেতা নির্মল বিশ্বাস কেতু তার বাড়িতে ব্যারেলের মধ্যে অবৈধভাবে ডিজেল মজুদ রেখেছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে তার বাড়ি থেকে ব্যারেলের মধ্যে সংরক্ষিত ১২২ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় নির্মল বিশ্বাস কেতুকে পাওয়া যায়নি। পরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ জনসাধারণের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিতে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত রেটে বিক্রয়ের উদ্যোগ নেন। প্রতি কৃষকের কাছে ২ লিটার করে সরকারি নির্ধারিত মূল্যে লিটার প্রতি ১০২ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়। অভিযানকালে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা অনিক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুতকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে কাদিরপাড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ১২২ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে না পাওয়ায় ভ্রমণসীমান আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সম্মতিতে তা স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে দোকান রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার সাইরেনের অপেক্ষায় থাকেন কিছু ইসরায়েলি। ইসরায়েলের অধিকাংশ স্থানে ইরান থেকে মিসাইল বা ড্রোন হামলার সময় সতর্কতামূলক সাইরেন বাজে। এই সময় সাধারণ মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যান। তবে কিছু ইসরায়েলি এই পরিস্থিতির অপব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল ১৩ বলছে, কিছু ইসরায়েলি দোকান থেকে পণ্য কিনে বা রেস্তোরাঁয় খাবার খেয়ে ইরানি হামলার সাইরেন বাজার অপেক্ষায় থাকেন। সাইরেন বাজলেই দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী সহ সবাই দ্রুত দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান। ওই সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার ছলে বিল না দিয়ে চলে যান তারাও। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। যুদ্ধের প্রথম থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। ফলে ইসরায়েলে বারবার সতর্কতামূলক সাইরেন বাজছে। সেই সুযোগই কাজে লাগাচ্ছেন কিছু সুবিধাবাদী ব্যক্তি। আরও থাকছে, বিএনপির ৬ জনকে কোপালো ছাত্রলীগ। শরীয়তপুরের দামুড্ডিয়া পূর্বের বিরোধ মীমাংসা করার জন্য ডেকে নিয়ে গিয়ে বিএনপির ৬ জনকে কোপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা শাওন ও তার লোকেদের ওপর। শুক্রবার দুপুর ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দিন ইসলাম ও রিফাত নামে ২ জনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন স্থানীয় বিএনপির মালেক খান ৪০ বছর, নজরুল সর্দার ২২ বছর, রামজান সর্দার ৩৫ বছর, শামসুল সর্দার ২৮ বছর, আলমগীর সর্দার ৩২ বছর এবং মহসিন সর্দার ২৯ বছর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ, স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ডামুড্ডিয়া উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় স্থানীয় ২ গ্রুপের মাঝে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। ঈদ আসলেই ওই ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটত। তবে ২০২৪ সালের ৫ই অগাস্টের পর থেকে স্থানীয় ছাত্রলীগ নেতা শাওন ও তার লোকজন এলাকা ছাড়া। এই ঈদে দেশে আসেন তারা। দেশে এসে মীমাংসার জন্য কথা বলেন প্রতিপক্ষ বিএনপির মালেক খানের সঙ্গে।
আজ মীমাংসার দিন থাকায় মালেক সহ কয়েকজন যান শাওনের বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই শাওন, রিফাত সহ বেশ কয়েকজন তাদের উপর হামলা করে। তাদের কপিয়ে ফেলে রাখা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে স্থানীয়রা দেখতে পান। তারা দ্রুত 999 ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে ডামুড্ডিয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকায় দ্বীন ইসলাম ও রিফাত নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আহত 6 জনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ডামুড্ডিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক বলেন, আমরা 999-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখানে আসার আগেই শাওন ও তার লোকজন পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষকে কুপিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাতের বাড়িতে ভাঙচুর চালায়। আমরা দ্বীন ইসলাম ও রিফাত নামে দুইজনকে আটক করেছি। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সবশেষে ভাবছে পাটুরিয়ায় মাঝ নদীতে ফেরিতে আগুন। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কেরামত আলী নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর 6টার দিকে ঘটা এই দুর্ঘটনায় ফেরিতে থাকা পাত্রী, চালক ও শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরিটি লোডিং সম্পন্ন করে ঘাট থেকে ছেড়ে কিছু দূর যাওয়ার পরপরই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। অনেকেই প্রাণ ভয়ে নিরাপদ স্থানে ছোটাছুটি করতে থাকেন। তবে ফেরির কর্মচারীদের দ্রুত তৎপরতায় প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। ফায়ার সার্ভিসের তৎপরতা। খবর পাওয়ার সাথে সাথেই শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের দক্ষ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষের ব্যাখ্যা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসি এর ডিজিএম আব্দুস সালাম জানান, ফেরির সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে যাওয়ার কারণে সেখান থেকে সামান্য আগুন ও কালো ধোঁয়া দেখা দিয়েছিল। এটি বড় কোনো দুর্ঘটনা ছিল না এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।